২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? দুঃশাসনের অহংকার নাকি সংস্কারের ভয়? সালাহুদ্দিনের যুক্তিকে তুলোধুনো করলেন শিশির মনির। শেখ হাসিনার পালানো কি সংবিধানে ছিল? টকশোতে জামায়াতের বোমা। ক্ষমতার মসনদ বড়ই অদ্ভুত। সিংহাসনে বসার আগে যে প্রতিশ্রুতিগুলো পাহাড়ের মতো অটল মনে হয়, সিংহাসনে বসার পর সেগুলোই কি তাসের ঘরের মতো ভেঙে পড়ে? সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ শতাধিক আসন নিয়ে ক্ষমতায় বসেছে বিএনপি, কিন্তু শপথের দিনই তারা জন্ম দিয়েছে এক চরম বিতর্কের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। বিএনপির দাপটে নেতা সালাহুদ্দিন আহমেদ যুক্তি দেখিয়েছেন, সংবিধানে তো এই শপথের কথা নাই, কে শপথ পড়াবেন তাও বলা নাই, কিন্তু এই যুক্তির বেলুন কি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুপসে গেল? সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফরম, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফরম এটা সংবিধানে নেই। গতরাতে দেশের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের টকশোতে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর প্রভাবশালী আইনজীবী ব্যারিস্টার শিশির মনির, আর সেখানেই তিনি বিএনপির এই সিদ্ধান্তের যে আইনি ও রাজনৈতিক ব্যবচ্ছেদ করেছেন তা শুনে রীতিমতো চমকে উঠেছে দেশের সচেতন মহল। তিনি সোজাসাপটা বলেছেন, এটি কোনো আইনি বাধ্যবাধকতার বিষয় নয়, এটি ২০০ আসন পাওয়ার অহংকার। আজ আমরা বিশ্লেষণ করব শিশির মনিরের সেই বিস্ফোরক যুক্তিগুলো। দেখব বিএনপির এই সিদ্ধান্ত কি শুধুই একটি ভুল, নাকি জুলাই বিপ্লবের সাথে এক ধরনের কপটতা। টকশোতে আলোচনার শুরুতেই ব্যারিস্টার শিশির মনির হাত দেন বিএনপির সবচেয়ে দুর্বল জায়গাটিতে, সংবিধানের দোহায়। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, সংস্কার বিষয়টি আগে সংবিধানে ধারণ করতে হবে, তারপর শপথ। কিন্তু শিশির মনির এই যুক্তিকে আক্ষরিক অর্থেই ধূলিসাৎ করে দিয়েছেন। তিনি প্রশ্ন ছুড়েছেন এক অমোঘ বাস্তবতার দিকে। তিনি বলেন, সংবিধানে কি ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এটা লেখা ছিল? সংবিধানে কি গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে কি এত লোক মারা যাওয়ার পর সরকার পালিয়ে যাওয়ার কথা ছিল? ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? শুধু তাই নয়, তিনি আরও মনে করিয়ে দেন, প্রধান বিচারপতি পালিয়ে যাবেন, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবেন, এসব কি সংবিধানে ছিল? না, ছিল না। সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবে, এটা ছিল? কিন্তু বিএনপি তো সেই সব অসাংবিধানিক কিন্তু বিপ্লবী বাস্তবতাগুলোকে হাসি মুখে মেনে নিয়েছে। সেই বাস্তবতার উপর দাঁড়িয়েই তারা আজ ক্ষমতায়। তাহলে যখনই সংবিধান সংস্কারের প্রশ্ন এলো, যখনই জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রশ্ন এলো, তখনই কেন হঠাৎ করে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি একটি ভয়ঙ্কর রাজনৈতিক দ্বিচারিতা। যে বিপ্লব তাদের ক্ষমতায় আনলো, সেই বিপ্লবের মূল দাবি জুলাই সনদ বাস্তবায়নের বেলায় এসে আইনের মারপ্যাচ খোঁজা কি এক ধরনের হঠকারিতা নয়? শিশির মনিরের ভাষায়, বিএনপি এরকম হঠকারী সিদ্ধান্ত নেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। বিএনপি এরকম করে হঠকারী সিদ্ধান্ত নেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, আদেশে লেখা নেই কে শপথ পড়াবেন, কিন্তু আসলেই কি তাই? ব্যারিস্টার শিশির মনির আইনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিএনপির না পড়ার ভান। তিনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৮ নম্বর ধারার কথা উল্লেখ করেন। সেখানে স্পষ্ট করে বলা আছে, যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা একই দিনে সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ করবেন। এই আদেশে বলা আছে ৮-এ যে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা একই দিনে সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ করবেন। আর কে পড়াবেন সেটা পরিষ্কার বলা আছে। সংসদ সদস্যদের যিনি শপথ পড়ান তিনি এই সংস্কার সভার শপথ পড়াবেন, অর্থাৎ স্পিকার। শিশির মনির চরম বিষয় নিয়ে বলেন, কোথাও নাই, আপনারা ৮ নম্বর ধারা পড়েন নাই? দেখেন, গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে কে পড়াবে, নাই, যে এখানে নাই, কোথায় নাই।
আট পড়েন না, কিন্তু এটা এখানেই শেষ নয়, শিশির মনির উন্মোচন করলেন আরেকটি গভীর সত্য। কেন এই আলাদা সংবিধান সংস্কার সভার প্রয়োজন হলো তিনি ইতিহাস টেনে আনেন। অতীতে পঞ্চম, অষ্টম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী সবগুলোই সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছিল, কিন্তু পরে সুপ্রিম কোর্ট সেগুলোকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। এই ঝুঁকি এড়াতেই ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছিল একটি বিশেষ সংবিধান সংস্কার সভা করার, যাতে এখান থেকে পাশ হওয়া কোনো সংস্কার ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করে বাতিল করা না যায়। এটি ছিল বিপ্লবীদের একটি রক্ষা কবচ, আর বিএনপি ঠিক সেই রক্ষা কবচটাই পড়তে অস্বীকার করল। সবচেয়ে বড় প্রশ্ন হলো টাইমিং বা সময় জ্ঞান। এই আদেশটি তো গতকাল জারি হয়নি, এটি জারি হয়েছিল 2025 সালের 13 নভেম্বর। শিশির মনির সরাসরি প্রশ্ন করেন, এতদিন বলেন নাই কেন, মানবেন না? 13 নভেম্বর 2025-এ এই আদেশ জারি করা হয়েছে, এতদিন বলেন নাই কেন, মানবেন না? উত্তরটা লুকিয়ে আছে ভোটের অঙ্কে। এতদিন বিএনপি জানতো না তারা কত আসন পাবে, কিন্তু যখনই তারা দেখল 200-র বেশি আসন তাদের পকেটে, পুরো চেহারা পাল্টে গেল। শিশির মনির ক্ষোভের সাথে বলেন, আইন অমান্যকারীরা এরকমই হয়, উদ্ধত ভঙ্গির লোকেরা এরকমই হয়। আইন অমান্যকারীরা এরকমই হয়, উদ্ধত বঙ্গীর লোকেরা এরকম হয়। যদি বিএনপির এই শপথ নিয়ে কোনো আইনি আপত্তি থেকেই থাকে, তবে তারা কি করতে পারত? রাজনীতি তো ঐক্যের। তারা শপথের 2 দিন আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারত, বলতে পারত, ভাই এই আইনে সমস্যা আছে, আমরা কেউ এই শপথ নেব না, পরবর্তী সংসদ অধিবেশনে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। কিন্তু তারা তা করল না। তারা কাউকে না জানিয়ে, কোনো আলোচনা না করে একইভাবে দম্ভের সাথে শপথ বর্জন করল। শিশির মনির এই আচরণকে ব্যাখ্যা করেছেন এভাবে, একটা হঠকারী অহংকার দেখালেন, 200 কতটা সিট পেয়ে গেছি, আমরা নেব না বলে দিলাম, বাকিরা তো মিয়া বিবি রাজি, তো কেয়া করে কাজী, তাই হবে। তো মিয়া বিবি রাজি, তো কেয়া করে কাজী, তাই হবে। বিএনপি বলছে ভবিষ্যতে সংসদ অধিবেশনে আলোচনা সাপেক্ষে এই শপথ নেওয়া যেতে পারে, কিন্তু আইন বলছে একই শপথ অনুষ্ঠানে শপথ নিতে হবে। শিশির মনিরের ভাষায়, একই অনুষ্ঠান গতকাল পার হয়ে গেছে, এখন তো তাহলে টাইম মেশিন আবিষ্কার করে অতীতে ফিরে যেতে হবে। তাহলে তো টাইম মেশিন আবিষ্কার করতে হবে। টকশোর এই কয়েক মিনিটের আলোচনা প্রমাণ করে দিল, বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনের ফাঁকফোকর নয়, এটি এক বিশাল রাজনৈতিক গেম প্ল্যান। তারা কি সত্যি সংস্কার চায়, নাকি পুরনো সংবিধানের সেই একনায়কতান্ত্রিক ক্ষমতায় তাদের বেশি পছন্দ? 200 আসনের অহংকার কি তাদের জুলাই বিপ্লবের ম্যান্ডেট থেকে দূরে সরিয়ে দিচ্ছে? জামায়াতে ইসলামী সহ অন্যান্য মিত্রদের সাথে কি তৈরি হচ্ছে অলঙ্ঘনীয় দূরত্ব? এই রাজনৈতিক দাবার বোর্ডের প্রতিটি চাল এবং আইনের চুলচেরা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।